শোনে তাদের কাছে গল্প, যাদের সঙ্গে ঘটে তাদের কাছে ঘটনা। নির্জন স্থানে এক গেস্ট হাউসে গভীর রাতে রাত 1:30 বাজলেই রাতের পাখিরা করুণ সুরে ডাকতে থাকে। তাদের ডাক শুনে মনে হয় যেন কোনো অশুভ শক্তি আগমন করছে। ফিয়ার ব্লক অনুভবে শিহরণ। নির্জন স্থানে এক গেস্ট হাউসের প্রেতের ঘটনা। গেস্ট হাউসের যারা গেছিল ঘুরতে তাদের সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। নমস্কার বন্ধুরা, ফিয়ারডকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে, আমাদের মেল আইডি রয়েছে saptoshri699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9635493476, যেখানে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। ফেসবুকে আমাদের পেজ রয়েছে, যেখান থেকে খুঁজে পাওয়া আপনাদের পক্ষে খুব সহজ হবে। ফিয়ার@ব্লক লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজেও আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের সবার ঘটনাই আমরা আমাদের চ্যানেলে ফ্যামিলির সঙ্গে শেয়ার করব। আজকে আমাকে যে ঘটনা পাঠিয়েছে, ওরা অ্যাকচুয়ালি 3 বন্ধু বলা ভুল হবে, অফিস কলিগ। ওরা একটা অফিসে চাকরি করতো। সেই অফিসে ওদের একটা কথাই ছিল যে বছরে 7 থেকে 8 দিন ওরা ছুটি নেবে প্রতি বছর, এবং ওরা ঘুরতে যাবে। ওই সময়টা ওরা ঘুরতে যাবে। তো সেইবারও ওরা 3 জনে মিলে ঠিক করলো যে ওরা ঘুরতে যাবে। এখানে বলে রাখি, ওরা যে ঘুরতে যাবে ওরা কোনো ভালো জায়গায় যেত না। ভালো জায়গা বলতে যেমন দীঘা, পুরী, গোয়া, ডুয়ার্স, এইসব জায়গায় ওরা যেত না। ওরা যেত বিভিন্ন রকম গ্রাম সাইডে বলতে যেমন জঙ্গল আছে বা নির্জন গ্রাম, এরকম জায়গায় ওরা ঘুরতে যেত। ওরা 3 বন্ধুর নাম আমাকে লিখে পাঠিয়েছে। ওরা বলেছে একজনের নাম প্রতীক রায়, আরেকজনের নাম বরুণ পাল, আরেকজনের নাম সুজয় গোস্বামী। ওরা 3 জনে ঘুরতে গেল। গ্রামের নামটা আমাকে লিখে পাঠিয়েছে, কিন্তু আমি এখানে নামটা বলতে পারছি না। ওরা বলেছে যে দাদা, তুমি ঘটনাটা বলার সময় গ্রামের নামটা বলো না, তাই আমি এখানে গ্রামের নামটা বলছি না। তো ঠিক আছে, ঘুরতে গেছে ওরা। যেখানে ঘুরতে গেছে সেখানে একটা গেস্ট হাউস ছিল। সেই গেস্ট হাউসে ওরা ঘুরতে গেছে। ওরা যখন গেল তখন বিকেলে গড়িয়ে প্রায় সন্ধে নেমে গেছে। গেস্ট হাউসের যে লোক গিয়ে দেখছে ওরা গেস্ট হাউসে শুধু ওই একজন কেয়ারটেকারই আছে, আর কেউ নেই, শুধু একজন কেয়ারটেকারই থাকে। তা ওরা একটু অবাক হয়ে ওই কেয়ারটেকারকে জিজ্ঞেস করলো। কেয়ারটেকারের নাম ছিল নিতাই ঘোষ। ওরা নিতাইদা বলেই ডেকেছে। তখন ওরা বলছে, আচ্ছা নিতাই কাকা, গেস্ট হাউসে এরকম ভগ্ন দশা কেন? গেস্ট হাউস কিন্তু ভাঙাচোরা ছিল। বলছে এরকম ভগ্ন দশা কেন? আমরা তো ভেবেছিলাম অনেক ভালো হবে, কিন্তু এরকম ভগ্ন দশা কেন? তখন কেয়ারটেকার বলছে, আর বলো না, এক সময় আমার গেস্ট হাউস খুব রমরমা ভাবে চলতো,
কিন্তু এখন কোনো গেস্টরা আসে না, তাই জন্য ইনকামও হচ্ছে না আমার, তাই জন্য ভেঙে পড়ে যাচ্ছে বিভিন্ন সাইড, আমি ঠিকও করতে পারছি না। তো ঠিক আছে, ওরা গেছে, ওরা গিয়ে একটা ঘর ওদেরকে ঠিকঠাক করে দিল, করে দিয়ে বললো যে তোমরা এই ঘরে থেকে আমি রাতের খাবার তৈরি করে তোমাদেরকে রাখবো। এবার রাত গভীর হচ্ছে আস্তে আস্তে, এই 9:30-10টা বেজে গেছে। এক সময় একটা লণ্ঠনের আলো নিয়ে এসে বললেন তোমরা আসো, তোমাদের খাবার তৈরি হয়ে যাবে। ওরা গিয়ে খেতে বসেছে। খেতে খেতে ওই যে কেয়ারটেকার নিতাইদা, সেই নিতাইদা বলছে যে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো এখানে নতুন আসলে, এইবারই প্রথম, রাত্রিবেলা আমাদের পাশের ঘর যদি কোনো রকম আওয়াজ আসে, তোমরা কিন্তু দরজা খুলে বেরোবে না, তোমরা কিন্তু কোনো রকম শব্দও করবে না, তাহলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে। ওরা কথাটা শুনে চমকে, এরকম কেন বলছে? তখন ওরা জিজ্ঞেস করলো, কেন আপনার এই গেস্ট হাউসে কি কোনো প্রবলেম আছে? তখন সেটা বললো যে না, কোনো প্রবলেম নেই, তবে নির্জন স্থান তো, অনেক রকম ঘটনা তো ঘটে, তাই বললাম। তা ওরা কথাটাকে পাত্তা না দিয়ে ওরা চুপচাপ খেয়ে এসে বিছানায় যে যার মতন শুয়ে পড়লো। রুমে 3টে খাট ছিল, 3টে বিছানায় ওরা 3জনই শুয়ে। প্রতীক যে, সেই প্রতীকই আমাকে এই ঘটনাটা বলে পাঠিয়েছে। ও বলেছে যে দাদা, আমার একটা প্রতিদিনই গল্পের বই পড়ার নেশা। রাত্রিবেলা আমি টেবিলের লাইট জ্বালিয়ে বাড়িতে গল্পের বই পড়ি। একটা গেস্ট হাউসে গেছি, ওখানে তো টেবিল লাইট কোথায় পাবো, তাই আমি আমার একটা হাতে টর্চ ছিল, সেই টর্চটা জ্বালিয়ে আমি গল্পের বই পড়ছি। গল্পের বই না পড়লে আমার রাতে ঘুম আসে না। হঠাৎ করে ওই যে দুজন বন্ধু খাটে শুয়ে আছে, বরুণ আর সুজয়, ওরা দুজনের মধ্যে বলে উঠছে, এই প্রতীক, কিছু শুনতে পাচ্ছিস? প্রতীক বলে উঠলো, কি শুনবো? বলছে, তুই কিছু শুনতে পাচ্ছিস না? তখন ও বলছে, এই থাকতো ঘুমা, আমি গল্পের বই পড়ে এসে ঘুমিয়ে পড়বো, ওসব ভুলভাল জিনিস চিন্তা করি না, ভীতু কথা কান, ঘুমাতে পারে। কিন্তু ওদের ঘুম আসছে না। ওরা বলছে, প্রতীক ভালো করে কান জাগা, দেখ একটা ফিস ফিস করে আওয়াজ আসছে পরের রুমটাতে। প্রতীক তখন কান জাগালো। কান জাগানোর পর ও শুনতে পাচ্ছে কিছু অস্পষ্ট কথা, কিন্তু কথাগুলো ঠিক বুঝতে পারছে না যে কি কথা। প্রতীক হঠাৎ করে বলল, এই ঘরে কি নিতাইদা আছে? উনার মতন গলা লাগছে। তখন সুজয় বলল, না, নিতাইদার গলা তো আমার লাগছে না, আমি একটা মেয়েলি কণ্ঠ শুনছি। তখন প্রতীক বলল, দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। তখন ওরা দুজন বললো, এই যা যা, আমাদেরকে কিন্তু ঘর থেকে রাত্রিবেলা কোনো আওয়াজে বেরোতে না করেছে। তখন প্রতীক বলে ওঠে, ছাত্র এসব ভুলভাল কথাবার্তা, আমি এসব বিশ্বাস করি না। তুমি বোঝাতে চাইছেন ভূত প্রেতের ঘটনা, আমি ভূত বলে কিছু মানি না, আর ভূত বলে কিছু হয় না। তবে হ্যাঁ, প্রেতাত্মা থাকতে পারে। ভূত মানে অতীত, ভূত মানে না বর্তমান, না ভবিষ্যৎ, না কোনো প্যারানর্মাল জিনিস। প্রেত হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা করে থাকে। তারা আমি আসছি বলে ও ঘর থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে যাওয়ার পরে যে ঘরে আওয়াজটা হচ্ছিল, ফিসফিস করে একটা কথার আওয়াজ, ও সেই কথাটা শোনার চেষ্টা করল, কিন্তু কিছুতেই ও কথাগুলো বুঝতে পারছে না, এত ফিসফিস করে হচ্ছে এবং এত অস্পষ্ট আওয়াজ। ভালো করে শোনার চেষ্টা করলো, শুনে এসে ও বলছে, ভাই, এই ঘরে কোনো মেয়ে আছে, একটা মেয়ে যেন কোনো তার সঙ্গে কোনো একটা বাজে ঘটনা ঘটেছে, এইরকম কিছু একটা বলার চেষ্টা করছে। তখন ওই দুই বন্ধু ওকে বলল যে
থাক ছেড়ে দে, যা হওয়ার হচ্ছে, আমরা তো দুদিনের জন্য এসেছি, আমরা ঘুরবো ফিরবো খাবো দাবো তারপরে চলে যাবো, কি দরকার। প্রতীক ছিল একটু কৌতূহল। প্রতীক বললো, না ভাই, আমরা যখন এখানে এসেছি আমি এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। আর নিতাইয়ের কথাটা আমার কানে এখনো বাজছে, যে বাইরে বেরোতে না করলো কেন, কি কারণ, তাহলে কি এটাই কোনো কারণ? তা ওর কথায় ওই বন্ধু দুটো, ওর যে বন্ধু দুটো ছিল বরুণ আর সুজয়, ওরা বললো, আচ্ছা চল দেখি আমরাও যাই সঙ্গে। ওরা সামনে গিয়ে অনেকবার দরজা নক করলো, ঘরে কি কেউ আছেন, ঘরে কি কেউ আছেন, কোনো সারা শব্দ নেই, এবং ওই কথাবার্তাও যেন থেমে গেল। অনেকবার দরজা নক করার পরেও দরজা কিছুতেই খুলল না। পুরোনো দরজা ঠক ঠক আওয়াজ সামান্য করলেই জোরে আওয়াজ হচ্ছে, তার মধ্যে নিশুতি রাত, শুধু রাতের পাখিরা জেগে আছে, আর কেউ জাগা নেই। চারিদিক নিস্তব্ধ, থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ওই গেস্ট হাউসে। প্রতীক বলল, আমি এই দরজা ভাঙবো। তখন ওরা বলল, না না প্রতীক, ভাঙিস না রে ভাই, দরকার কি আছে, আমরা তো দুদিনের জন্য এসেছি। বলছে, না, আমি এই দরজা ভেঙে দেখবো দরজার ভেতরে কি আছে, দাঁড়া আমি আমার বড় টর্চটা নিয়ে আসি। দরজার মধ্যে প্রতীক সজোরে লাথি মারতে লাগলো, বীভৎস জোরে, গগনভেদী কি আওয়াজ হচ্ছে দরজার মধ্যে, এত জোরে ও লাথি মারছে। লাথি মারতে 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 কিছুতেই দরজা আর খুলল না। প্রতীক পরিশ্রান্ত হয়ে গেল, শীতকাল, গা দিয়ে ঘাম বেরোচ্ছে। হঠাৎ করে ওরা দেখলো দরজাটা ক্যাট ক্যাট আওয়াজ করে নিজের থেকেই খুলে গেল। ঘর অন্ধকার, একটা বাজে গন্ধ ওদের নাকে আসছে। ঘরের মধ্যে কি আছে কিচ্ছু তো দেখা যাচ্ছে না, অন্ধকারের চাদরে মোড়া ঘর, পুরো 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 অন্ধকার, কোনো লাইটের লেশ মাত্র নেই, কোনো আলো ঘরে প্রবেশ করছে না, আর ঘর থেকে অষ্টপ্রহর একটা পচা গন্ধ ভেসে আসছে। প্রতীক সঙ্গে সঙ্গে টর্চ লাইটটা জ্বালিয়ে ঘরের ভেতর ঢুকতে গেল। ঘরের ভেতর ঢুকে এক পা যেই হেঁটেছে, ওর শরীরে একটা কি যেন জোরে টাচ করলো। সঙ্গে সঙ্গে প্রতীক টর্চ লাইটটা জ্বালালো। জ্বালিয়ে প্রতীক যা দেখলো সেই দেখার জন্য প্রস্তুত ছিল না। ওর শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কি ঝুলছে সিলিংয়ে? একটা মেয়ের দেহ গলায় ফাঁসি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে প্রতীক আটকে উঠে টর্চটা ওই লাশের মুখে ফেলল। যেই মুখে ফেললো, যেটা দেখলো, ওর শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল, এবং ওর দুই বন্ধু সেটা লক্ষ্য করলো। লক্ষ্য করে ওরা আটকে চিৎকার দিয়ে পেছনের দিকে সরে আসে। প্রতীক একটু সাহসী ছিল, অনেকটাই সাহসী, আর এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে ও একটু নার্ভটা স্ট্রংই ছিল। ও সাহস করে টর্চ লাইটটা দিয়ে ও মেয়েটার মুখে, একটা মেয়ের পড়েছিল, মেয়েটার মুখের মধ্যে টর্চ লাইটটা ফেলল। ফেলার সঙ্গে সঙ্গে দেখতে মেয়েটার চোখ দুটো খোলা, বিস্ফারিত, যেন ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, এবং মুখে যেন একটা আগ্রাসী হাসি যেন প্রতীককে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। প্রতীক ওই দেখে হঠাৎ করে প্রতীকের বিছানার উপর চোখ পড়লো। বিছানাটা মানে ওই ঘরে একটা বিছানা ছিল, সেই বিছানাটার দিকে তাকিয়ে ও আরো ভয় পেয়ে গেল। এটা কি দেখছে প্রতীক? বলছে, দাদা, আমি দেখলাম যে মেয়েটার শরীর ঝুলছে সিলিংয়ে, সেই মেয়েটাই বিছানার মধ্যে মরে পড়ে আছে। প্রতীক ওই দেখে নিজেকে সামলাতে পারল না। যতই সাহসী থাকুক, নিজের চোখের সামনে এইরকম দৃশ্য কোনোদিন ওকে দেখতে হবে ও বুঝতে পারেনি। ওর তখন মনে হচ্ছে
যে দরজাটা বোধহয় না খুললেই ভালো হতো, এটা আমি কি ভুল করলাম। এই ভাবতে ভাবতে ও আর নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে একটা চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই চিৎকার শুনে কেয়ারটেকার ছুটে আসলো, এসে ওদের উপর চোটপাট শুরু করলো। বলছে, তোমাদেরকে আমরা ঢুকতে না করেছিলাম এখানে। আমি বারবার করে তোমাদেরকে বলেছিলাম যে এই দরজা খুলবে না, আর দরজা খোলা তো দূর, তোমরা ঘর থেকে বেরোবে না। তোমরা কেন ঘর থেকে বেরিয়েছো? ওরা যত ওই দুই যে কলিগ প্রতীকের যত ওনাকে বোঝানোর চেষ্টা করে, উনি কিছুতেই মানতে নারাজ। তো প্রতীক ওইভাবে পড়ে আছে। ওরা সঙ্গে সঙ্গে প্রতীককে নিয়ে এসে ওদের যে ঘরটা ঠিক করা হয়েছিল সেই ঘরে শোয়ালো। প্রতীক অজ্ঞান হয়ে পড়ে আছে। পরের দিন সকালবেলা ওর যখন জ্ঞান ফিরল, প্রতীক তখন নিজেকে আবিষ্কার করল ওদের জন্য যে ঘর ঠিক করা ছিল সেই ঘরের বিছানা। কেয়ারটেকার দাঁড়িয়ে আছে এবং ওর দুই বন্ধু ওর মাথার পাশে বসে আছে। ওরা ভয়ার্থ চোখে জিজ্ঞেস করলো, কিরে, কেমন লাগছে এখন? তখন প্রতীক বলে উঠলো, আরে কালকে দরজাটা না খুললেই না ভালো হতে জানিস তো। আমি পরে বুঝতে পেরেছি যে কেন দরজাটা খুলতে উনি না করেছিলেন। তখন ওই কেয়ারটেকার তেলের দিনে আবারও জ্বলে উঠল, চিৎকার করে বলে উঠল, তোমাদেরকে বলেছিলাম না এই ঘরে যেরকম যা হয়ে যাক তোমরা দরজা খুলে বেরোবে না, তোমরা কেন গেছো? তখন ওরাও কেয়ারটেকারের উপরে একটু রেগে উঠে কেয়ারটেকারকে চাপ দিতে আরম্ভ করলো, বলুন আমরা এই জিনিস দেখেছি, এটা কেন দেখলাম? কেয়ারটেকার কিছুতেই বলবে না। ওরা অনেক চাপ দিতে লাস্টে ওরা যখন বলল যে আমরা কিন্তু এটা পুলিশে গিয়ে জানাবো, এখানে কি হয় আপনি বলুন। তখন উনি দুপুরে কেঁদে উঠলেন, কেঁদে উঠে বললেন, এটা কাউকে বলো না তোমরা, আমি তোমাদেরকে সমস্ত ঘটনা খুলি। বছর আগে আমি এই গেস্ট হাউসটা অনেক স্বপ্ন নিয়ে বানিয়েছিলাম এবং স্বপ্ন আমার সত্যি হওয়া আরম্ভ হয়েছিল। প্রচুর টুরিস্টরা আসতো, এখানে থাকতো, থেকে আনন্দ ফুর্তি করতো, করে চলে যেত। আমার মেয়ের জন্মের সময় আমার বউ মারা যায়। মারা যাওয়ার পরে আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ করেছি। মেয়েটা খালি আমাকে বলতো যে আমার মাকে এনে দাও, কিন্তু সে তো পরলোক গমন করেছে, আমি কি করে তার মায়ের কাছে তাকে ফিরাবো? আমি মেয়েকে অন্যরকম কথা বলে দিয়ে রাখতাম। হঠাৎ করে কি জানি কি হলো, আমি বুঝতে পারলাম না। দুদিন ধরে মেয়ের কোনো খোঁজ নেই। আমি অনেক খুঁজেছি, পুলিশের কাছেও গেছি, পুলিশও কোনো পাত্তা লাগাতে পারেনি। আমি একদিন হঠাৎ করে এসে তোমরা যে দরজাটা কালকে রাতে খুলেছে সেই দরজাটা দেখি বল। আমি সেই দরজাটা খুললাম। আমি আসলে উপরের ঘরে আসতাম না, এটা তো উপরতলা, উপরের ঘরে আমি আসতাম না। আমি আর আমার মেয়ে নিচের তলাতেই একটা ঘরে থাকতাম। উপরতলায় আমি আসিনি, তাই দেখিও নি। তাই উপরতলায় এসে যখন দরজাটা দেখলাম বন্ধ, তখন আমি দরজাটা খুললাম। খুলে দেখছি আমার মেয়ে সিলিং এ ঝুলছে। আমি দেখে আমি কি করব, কাকে ডাকবো, কাকে বলবো? আর এখানে তো সেরকম মানুষজন নেই। আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি জানতাম এই ঘটনা যদি আমি সবাইকে বলি আমার টুরিস্ট স্পট নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি কিচ্ছু বললাম না। আমি আমার মেয়ের দেহটা সিলিং থেকে নামালাম। সিলিং থেকে নামানোর পরে আমি আমার রিসর্টের আমার যে গেস্ট হাউসটা তার পাশেই আমি মাটিতে পুঁতে দিলাম। কিন্তু আশ্চর্যজনক ভাবে পরে 3 দিন পর আমি দেখলাম সেই কবরের মধ্যে, কবর খোঁড়া, মাটি ওঠানো, কবরের মধ্যে আমার মেয়ের লাশ নেই।
আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম যে আমার মেয়ের বডি গেল কোথায়, এখান থেকে কে তুলে নিয়ে গেল আমার মেয়ের বডি। আমি তাও কাউকে কিচ্ছু বলতে পারলাম না। পুলিশের কাছে যাব, পুলিশ আমাকেই সন্দেহ করবে, তাই জন্য আমি পুলিশের কাছেও গেলাম না। ঠিক তার 7 দিন পর থেকে আমি স্বপ্নতে দেখতে পাচ্ছি আমার মেয়ে যেন আমাকে বলছে, বাবা আমার মাটির তলায় থাকতে খুব অসুবিধে হচ্ছিল, তাই আমি মাটি থেকে বেরিয়ে এসে যে ঘরে তুমি আমাকে পেয়েছিলে সেই ঘরেই আমি আছি। আমি পরদিন সকালবেলায় উঠে দরজাটা খুললাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। রাত্রিবেলা আবার সেই একই স্বপ্ন। বলল, তুমি সকালবেলা দরজা খুলেছো কেন, তুমি রাত্রিবেলার দিকে দরজা খুলে। একদিন আমি সেই দরজার সামনে গেলাম, ভাবছি খুলবো কি খুলবো না। হঠাৎ করে যেন একটা অজানা কণ্ঠস্বর আমার গলায় ভেসে আসলো। চারিদিক নিস্তব্ধ, তখন রাত 1:30 বাজে। আমার কানে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসলো, যেন আমার মেয়ের গলা। আমার মেয়ে আমাকে বলছে, ভয় পেও না বাবা, তুমি দরজাটা ঠেলা দাও, দরজা খুলে যাবে। আমি কিছু না ভেবে দরজা ঠেলা দিয়ে দেখি আমার মেয়ে যেভাবে গলায় দড়ি দিয়ে ঝুলছিল সিলিংয়ে, ঠিক সেই একইভাবে ঝুলছে। আমি দেখে ওখানে কিচ্ছু বুঝতে না পেরে চুপচাপ বসে রইলাম। সঙ্গে সঙ্গে একটা অস্পষ্ট আওয়াজ আবারও ভেসে আসলো। বলল, বাবা আমি এই ঘরে খুব শান্তিতে আছি, তুমি টুরিস্টরা আসলে পরে তুমি ঘর দিও, কিন্তু এই ঘরে কাউকে ঢুকতে না করো। আমি সেই জন্য আর কোনো রকম কিছু না করে আমি এই দরজাটা এইভাবেই রেখে গেছিলাম। যারাই আসতো তাদেরকেই আমি বলতাম যে এই ঘরে ঢুকবেন না। তারা দুঃসাহস দেখাতো না, কিন্তু তোমরা দুঃসাহস দেখালে। চোখ মুছতে মুছতে নিতাইরা বলে উঠল, তোমরা এই কথা কাউকে বলো না, তাহলে যাও বছরে 2 বছরে 1-2 জন আসে তোমাদের মতন, তারাও আর আসবে না। তখন প্রতীক এবং ওরা 3জনই বলে উঠল যে, তা আপনি কোনো তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যাননি? এটাকে তো ঘরে পুজো করানো উচিত, এইভাবে থাকলে তো আপনার নিজেরও কোনো সময় ক্ষতি হতে পারে। তখন উনি বললেন, কে ক্ষতি করবে? আমার মেয়ে আমার কোনো ক্ষতি করবে না, মেয়ে এই ঘরে শান্তিতে আছে, থাকুক না। এরপরে একদিন ঠিক না, তার পরের দিনই ওরা ওই নিতাইদাকে চাপ দিয়ে এক তান্ত্রিকের কাছে পাঠালো। সেই তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক এসে পুজো করলো। পুজো করার পরে বলল যে এরপর থেকে আর কোনো ঘটনা ঘটবে না। আশ্চর্যজনক ভাবে তার পরদিন থেকে আর কোনো ঘটনা ঘটেনি। ওরা 5 দিন ধরে ওখানে থেকে চলে আসলো। চলে এসে যাকেই বলতে যায় তারাই অবিশ্বাস করে এই ঘটনা, কারণ এই ঘটনা বিশ্বাসযোগ্য না। কিন্তু তারা আমাকে নিচে যখন পাঠিয়েছে প্রতীক, বলেছে, দাদা তুমি বিশ্বাস করো, এই ঘটনাটা সত্যি ঘটেছিল আমাদের জীবনে। তুমি বারবার বলো সত্যি ঘটনা পাঠাতে, তাই আমি সত্যি ঘটনা পাঠালাম। আমাকে জানিও, আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, আমাকে জানিও ফ্যামিলি কেমন লাগবে। তারা কমেন্ট করবে, তারা শেয়ার নিশ্চয়ই করবে, তুমি তো বুঝতে পারবে, তুমি আমাকে জানিও। তো প্রতীক, আমি আজকে তোমার ঘটনাটা ফ্রেন্ডলি বললাম, দেখি কি রিপ্লাই আসে, তারপরে আমি তোমাকে জানাবো। তোমার ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। আর এখন রাত 3টে 3:30 বাজে। আমারও তোমার ঘটনাটা পড়তে পড়তে একটু গায়ে কাটা দিয়েছে। এবং আমাদের স্টুডিওর সামনেও পুরো নিস্তব্ধ, শুনশান। এখন রাত 3টে বাজে, শুধু রাতের পাখিরা জেগে আছে। তারা আমাকেও বলছে গভীর রাত, যে কোনো সময় স্টুডিওতেও কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে পারে।
তো আজকে আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। আবারও বলছি, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাদেরকে পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জানায়। নমস্কার, শুভরাত্রি, জয়।
you